লড়াইটা যখন তুমি করেছিলে তখন বোধহয় তুমি এতজনকে পাশে পাওনি। ওইখানটা আমি খুব স্ট্রং ছিল। সত্যি অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন বাংলা ছবির থেকে। আমার ঈশ্বরের সঙ্গে সম্পর্কটাকে আরো গাঢ় তৈরি করতে। আমার মনে হয় ভবানী পাঠক ইজ ওয়ান অফ মাই পাওয়ারফুল একটা ছবি। আমি এটা লিখে দিচ্ছি, এইটাই যদি মেয়েরা সিটি না মারে, হাততালি না দেয়, মানে মেয়েরা অন্যা তুলে গড়াচ্ছে, এরকম লোক দেখে না আমরা ঠিক ক্রিকেটের মাঠে হয় না, আমরা চারজনে হাউ হাউ করে কাঁদছি। তোমার কি মনে হয় বাংলা পিছিয়ে কি সত্যি? না না না, আন্তর্জাতিক সিনেমার কথা বললে প্রথমেই তিনটে বাঙালি নাম, সেটা হচ্ছে সত্যজিৎ বাবু, মৃণাল সেন এবং ঋত্বিক। শ্রাবন্তী সেখানে তোমার প্রেমিকা ছিল, এখন শীর্ষা, কাকে এগিয়ে রাখবে? মেয়ে নায়িকা, মেয়ে, এটাও একটা ইতিহাস। কিন্তু 1 মিনিট 15 পরে কিন্তু লোকে শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখবে এবং ওর প্রত্যেকটি হাঁটা চলা কথা বলাতে হাততালি করবে। মানে দিদি আমাদের 50 বছর পরেও একটা দেবী ছবি নিয়ে হচ্ছে। আমি প্রত্যেকটা বাংলা ছবি আমার ছবি। বাচ্চা বাচ্চা মেয়েরা, মানে তারাও ফ্লাইং কিস দিচ্ছে, তাদের মারাও খুব এক্সাইটেড। এখনো কি ছবি রিলিজের আগে কোনো টেনশন তো ওটা হয়, অনেক কিছু হয়। আজকে লটিনে আপনাদের স্বাগত। আমার সঙ্গে এখন যিনি রয়েছেন তিনি নিজেই ইন্ডাস্ট্রি, তবে তিনি পছন্দ করেন নিজেকে ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র বলতে। ওয়েলকাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টু আজকাল ডট ইন। প্রথমে যেটা বলা দরকার যে প্রত্যেকে যারা আজকে আমাদের এই আড্ডাটা শুনছেন তাদের প্রত্যেককে আমি প্রথমেই বড়দেরকে শারদীয়ার প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। কারণ পুজো এসেই গেছে, পুজোর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনারা পুজোটা খুব ভালো করে কাটাবেন। অবশ্যই আমরা আজকে দেবী চৌধুরানীর কিছুটা আলোচনা করব, তার সঙ্গে আরো অনেকগুলো বাংলা ছবি আসছে। প্রত্যেকটা ছবি আমাদের ছবি, আমাদের বাংলা ছবি, প্রত্যেকটা ভালো ছবি। প্রত্যেকটা ছবি আপনারা হলে গিয়ে দেখবেন আর খুব আনন্দ করবেন, খাওয়া দাওয়া করবেন, মজা করবেন, খুব আনন্দে থাকবেন। বুম্বাদা, দেবী পক্ষে দেবী চৌধুরানী আসছে। বুম্বাদাই বলছি কারণ 8 থেকে 80 সবার কাছেই তুমি বুম্বাদা। অ্যাবসলিউটলি। তো এই যে 8 থেকে 80 সবার কাছে তুমি বুম্বাদা, এর রহস্যটা কি? এটার আসলে কোনো রহস্য বা ক্যালকুলেশন নেই। এটা বোধহয় আমার কাছে এটা সব থেকে বড় আশীর্বাদ যে এখনো আমি যখন কোথাও যাই, বিশেষ করে শহরের বাইরে কোনো অনুষ্ঠান করতে বা কোনো সোশ্যাল গ্যাদারিং এ, বা এই যে আমরা প্রমোশনও বেরোচ্ছি, মানে দেখলে বোঝা যায় যে বাচ্চা বাচ্চা মেয়েরা, মানে তারাও ফ্লাইং কিস দিচ্ছে, তাদের মারাও খুব এক্সাইটেড। ইনফ্যাক্ট দিদিমা ঠাকুমা যারা বাড়িতে আছেন বড়রা, তারাও। আসলে আমার মনে হয় যে এই এত দীর্ঘদিন কাজ করা, আর দেখো এটাও তো ঠিক যে এটা আশীর্বাদের মতন। এই বুম্বা নামটা তো আমরা প্রজেক্ট করিনি, ও ছোটবেলায় আমি করেছিলাম 5 বছর বয়সে, আমার নিজের নাম, ডাক নাম। এক তো হচ্ছে বুম্বা নামটা এখন ভাইরাল হয়ে গেছে, প্রতি বাঙালি ঘরে বুম্বা নামটা এসে গেছে। এটা মানেটা কেউ জানে না, কিন্তু এটা ছোটবেলায় আমার বাবা দিয়েছিলেন। আর এই বুম্বা হয়ে ওঠা, বা বুম্বা দা, কেউ বুম্বা বুম্বা বলে, কেউ বুম্বা দা বলে, কেউ বুম্বা কাকু বলে, বড়ে গো। মানে আমাকে হঠাৎ কেউ প্রসেনজিৎ বললে আমাকে একটু সময় লাগে রিয়াক্ট করতে, কিন্তু বুম্বাদা বললে আমি রিয়াক্ট করি। এইটা তো বোধহয় এই ভালোবাসাটা না, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনার পুরস্কার, অ্যাওয়ার্ড অনেক, দেখো অ্যাওয়ার্ড গুলো না সব শেলফে রাখা যায়, কিন্তু এই যে ভালোবাসাটা, এইটা না একমাত্র আমি জানি না কোথায় রাখা যায়, এটা একমাত্র হৃদয় ছাড়া বা এই জায়গাটা ছাড়া কোথাও রাখা যায় না। এবং এটা এটা আমার মার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, এবং এই লক্ষ লক্ষ মানুষ যারা প্রজন্মের পর প্রজন্ম আমাকে ভালোবেসে এসেছেন। কিন্তু আমার মনে হয় ওরা একটা জিনিস জানেন যে এই মানুষটা যাই করেছেন, বাংলা সিনেমার জন্য লড়াই করেছেন, একাত্তর লড়াই করেইছেন, তার সঙ্গে বাংলা সিনেমার জন্য লড়াই করেছেন, এবং এই লড়াইটা না থামেনি, মানে দীর্ঘদিন ধরে করে যাচ্ছি। মানে তোমার লড়াইটা যখন তুমি করেছিলে তখন বোধহয় তুমি এতজনকে পাশে পাওনি। হ্যাঁ, মানে ঠিক আছে না, ছিল কেন বাজে কথাগুলো, তারাও বিশাল ভাবে লড়াই করেছেন। এক এক সময় হয় না যে কোনো কাজের মধ্যে আমরা একটু হাল ছেড়ে দিই, আমরা একটু মানে ভাবি যে না এটা বোধহয় হওয়ার নয়। ওইখানটা আমি খুব স্ট্রং ছিলাম যে না, হবে আমাদের বাংলা সিনেমা আবার। সো ওই যে সময়টার কথা আমি বলছি, 90s, 80s, আর্লি 90s, এই সময়টা সত্যি অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন বাংলা ছবির থেকে। সেই সময়টা আমি এবং আমার সঙ্গে যারা ছিলেন সবাই একটা বড় লড়াই করেছিলাম, এবং আজকে ভালো লাগছে যে বাংলা ছবি নিয়ে শুধু আমাদের পশ্চিমবাংলায় না, বাইরেও প্রচুর আলোচনা চলছে। তো আই থিঙ্ক এই মোমেন্টামটাকে যদি আমরা ধরে রাখতে পারি, এটা ভালো হবে। একদমই তাই। বুম্বাদা, একটা সময় তুমি পরপর 10টা-11টা সেটের তুমি শুট করেছো, তো সেখানে ফাইট সিকোয়েন্সও ছিল, কিন্তু ওই দেবী চৌধুরানীর ভবানী পাঠকের যে যুদ্ধ, সেটা কতটা আলাদা, তুমি কতটা এনজয় করলে?
দেখো ওইটা তো শুটিং করতাম হুম। অবশ্যই, আমি একসময় 3 শিফট 4 শিফটে কাজ করেছি, কিন্তু ভবানী পাঠক হয়ে ওঠাটা ইটসেলফ একটা বেশ কঠিন। কারণ জার্নি। দেখো একটা হচ্ছে আমি স্পিরিচুয়াল ক্যারেক্টার যদি আমি ভাবি সেই অর্থে, হুম। যেটার মধ্যে একটা আধ্যাত্মিক জায়গাটা আমায় নিয়ে যেতে হয়েছিল হুম। নিজেকে, সেটা প্রথম হচ্ছে আমার লালন, লালন কাছে নিয়ে। তোমরা জানো সেটা। হ্যাঁ। কিন্তু দেখো লালন এবং অ্যান্টনি দুজনই সাধক, কিন্তু দুজনেই কিন্তু মিউজিশিয়ান, দুজনেই মানে আমি বলছি আর্টিস্ট। হুম। আর এই যে সাধক ভবানী পাঠক, যেটাকে আমি আমার মতন করে একটা গড়ার চেষ্টা করেছি, কারণ তাদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় না, হুম, হুম, কিন্তু আমার যেটা বারবার মনে হয়েছে ভদ্রলোকের এক তো হচ্ছে সাধনা, হুম। মা কালী, তার চাই নয় তার শক্তি বা তার পাওয়ারটা না ইনসাইড পাওয়ার। একটা মানুষের যখন ইনসাইড পাওয়ার গ্রো করে যায় তখন তার মধ্যে না অনেক সে শান্ত হয়ে যায়, মানে পুরো ব্যাপারটা একদম স্থির নদীর মতন হয়ে যায়। তুমি যদি লক্ষ্য করো, আমি এই ছবিতে অ্যাকশনও করেছি দেবী চৌধুরানীতে, আমি আজ নর্মালি অ্যাকশনে যে মুখভঙ্গি বা যে আওয়াজ, যদি লোকটাকে মারতে হয় না সব কামলি মারছে, কারণ ও জানে এই লোকটাকে মারতে হবে সে, কারণ একটা লেয়ারের ওপরে চলে গেছে ভবানী পাঠক। সাধক সেই জন্য হিসেবে। এই হুম। কাজটা করার জন্য আমাকে যেটা প্রথম করতে হয়েছে, নিজেকে আমায় আলাদা করতে হয়েছে। আমার একটা সাধনা নাও বললেও আমি ঈশ্বর বিশ্বাস করি ভীষণভাবে, আমার ঈশ্বরের সঙ্গে সম্পর্কটাকে আরো গাঢ় তৈরি করতে হয়েছে, নাহলে আমি ভবানী পাঠক করতে পারবো, ঠিক লালন করতে গিয়ে যেটা হয়েছিল। তার জন্য যে একটা স্পেস দরকার, এবং এখানে আমি প্রচুর অ্যাকশন করেছি, বাট এই হুম। অ্যাকশনটা আমাদের পরিচালক মহাশয় উনি ভীষণই খুঁতখুঁতে। উনি একটা ছবি করার জন্য একটা কমার্শিয়াল এলিমেন্ট ঢুকিয়ে দেবেন এরম নন, কিন্তু মারামারিটা তারাও করেছেন, কিন্তু এই মারামারিটা একটু আলাদা, মানে একটু মোর রিয়ালিস্টিক, একটু তো এখানে একটু লাঠি খেলা, সোট খেলা। আর এই ভবানী পাঠক এই গরিলা ফাইট থেকে শুরু করে, কারণ এই ছোট্ট হ্যাঁ, দল হ্যাঁ, ছিল, একদমই। এই মানুষটা প্রচুর মার্শাল আর্টও ইন্ট্রোডিউস করেছিলেন, এবং সেটা আছে আমাদের ছবিতে। সেই সেটা জন্য অত এই পুরো, বছর আগে। হ্যাঁ, এবং 250 বছর 250 আগে। বছর তো আগে। এই মানুষটার চরিত্র করাটা মানে একটা ইটসেলফ দায়িত্ব। একদম। আর আমার মনে হয় এই দায়িত্বটা আমি হ্যাঁ বলে গেলে, একবার হ্যাঁ বললে আমি নিতে চাই বা নিই পরিচালকদের সঙ্গে, এই বিশ্বাসটা আছে বলেই বোধহয় এখনো মানুষজন এরকম ধরনের একটু কি বলবো, একটু অন্য রকম চরিত্র হলে তারা এখন আসেন আমার কাছে, and আমি চেষ্টা করি করা। বাট আমার মনে হয় ভবানী পাঠক ইজ ওয়ান অফ মাই রিসেন্ট একটা খুব পাওয়ারফুল একটা, আমি বলবো এক কথায় পাওয়ারফুল একটা চরিত্র। চোটাঘাত তো প্রচুর পেয়েছে ওইটা করতে গিয়ে। হ্যাঁ, চোটাঘাত তো আমরা সবাই পেয়েছি, আবার সবাই বিশেষ করে পেয়েছে। মেয়েগুলো রক্ত মানে মানে ক্ষতবিক্ষত হয়ে গেছে। প্রত্যেকে পেয়েছে, এবং ওদের খাটনিটা আমার থেকে অনেক বেশি ছিল, কারণ ওরা যেভাবে এই লড়াই প্র্যাকটিস করেছে। আর একটা কথা বলি কমার্শিয়ালি, হুম, হুম। আমি এটা লিখে দিচ্ছি, মুখে বলছি না, হলে তো দেখেছো তোমরা যে ছেলেরা সিটি মারে, আমি এই ছেলেরা প্রশ্নটাতে হাততালি মারে, আসছিলাম। এইটাই যদি মেয়েরা সিটি না মারে, হাততালি না দেয়, মানে মেয়েদের আমার কোনো মানে কোনো শুনতে অসুবিধা হবে যে মেয়েরা অন্যায় করিয়ে গড়াচ্ছে, ঘোরাচ্ছে। কারণ এটা না মার শক্তির গল্প। অ্যাবসলিউটলি। এই গল্পটা হচ্ছে কিন্তু মার শক্তি। আমি সবসময় বলি সারা পৃথিবীতে প্রতিদিন প্রতিটি ঘরে মারা যে লড়াইটা করে চলেছেন, তাই জন্য কিন্তু আমরা খুব স্মুথলি তোমার সাথে ইন্টারভিউ দিচ্ছি, কথা বল, এই মাদের লড়াইটা না আমরা দেখি না। ইন এ ওয়ে ভবানী পাঠক কিন্তু ওর থেকে অনেক ছোট দেবী চৌধুরানী তাকে প্রথমেই বলে যে এ হচ্ছে আমার মা। আসলে তুমি দেখবে আমাদের আমাদের এখানে বিশেষ করে বাংলায় এটা আছে, মেয়েরা বড় হয়ে গেলে বাবারা মা বলে, হ্যাঁ, বাড়িতে বউ আসলে বলে বৌমা। বৌমা। এই মা শব্দটা কিন্তু এটা বঙ্কিমবাবুর ওইভাবেই লেখা। হুম। মা পাওয়ারটা দেবী চৌধুরানী, মানে এই লড়াইটা না নন স্টপ, আজকেও এই লড়াই করছি আমরা, আজকেও আজকেও মেয়েরা আমাদের লড়াই দেশ, করছে। মেয়েরা হ্যাঁ, লড়াই করছে কেন, দেশে সবাই দেশে লড়াই। হ্যাঁ। মানে আমি আজকে আমাদের কদিন আগে যে যুদ্ধটা হলো তাতে দুজন মহিলাই তো মানে একদম, সেই অর্থে দেখতে গেলে তারাই নায়ক। নায়ক। এই এম্পাওয়ারমেন্টটা না বোধহয় বহু যুগ আগে বঙ্কিমবাবু বুঝে গেছিলেন, যেটার জন্য আজকে এই ছবিটা খুব রিলেটেবল বলে আমার মনে হয়। এই জন্যই এই ছবিতে বোধহয় লার্জার দ্যান লাইফটা দেখানো সম্ভব হয়েছে। হ্যাঁ, মানে বঙ্কিমবাবু যে কোনো গল্পে নিয়ে ওনার কাজ ছবি করতে গেলে সমস্ত যুগলাঙ্গ তোমাকে থেকে লার্জার শুরু দ্যান করে লাইফ করতে একদম হবে, মানে এবং ওর আমরা সময় করতেও পারি থেকে না ওই অনেক কারণে যে এগিয়ে। আজকে দুর্গেশ নন্দিনী বলি বা আনন্দমঠ বলি, ও সব গল্পই ওনার লার্জার দ্যান লাইফ, লার্জার দ্যান লাইফ। কিন্তু ওনার একটা সুবিধা আছে, উনি ইতিহাস আর ওনার ফিকশনালাইজ জায়গাটাকে উনি সবসময় অদ্ভুত ভাবে এক করে মিলিয়ে দিতে দিয়েছিলেন, পারে। যেটা সুনীলদা পরবর্তীকালে প্রচুর করেছেন। তো আমার মনে হয়
হ্যাঁ মানে আমার একটা জিনিসই ভালো লাগছে যে আমার ব্যক্তিগত জায়গা থেকে, যেটা আমি বারবার বলছি, যে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করা হয়েছে, কিন্তু আমার বঙ্কিমবাবুর কোনো গল্প বা উপন্যাসে আমি কাজ করিনি। প্রথম কথা এইটা আমার সব থেকে ভালো লাগছে, যে ওনার লেখা সৃষ্টি করা বলবো উপন্যাসে আমি একটি ওনার খুব মুখ্য একটি চরিত্র অভিনয় করতে পারছি। এটা বোধহয় আমার কাছে প্রথম আশীর্বাদ। যেন আমি বাবুদাকে বলি যে বাবুদা তুমি যদি কখনো ছবি করো, তো যদি এক সিনেরও পার্ট থাকে যেটা সত্যজিৎ বাবুর গল্প, ওনার তো অনেক শর্ট শর্ট আমি করবো, কারণ আমার সত্যজিৎ বাবুর লেখা একটা গল্পেতে আমি একটা তাঁর লেখা চরিত্র করলাম। এইটা না আসলে এইগুলোর জন্য সবসময় বক্স অফিস ক্যালকুলেশন করতে হয় না, এটা আমার ভালো লাগার জায়গা, এটা আমার নিজের জায়গা। দেবী চৌধুরানীও অনেকটা তাই, অনেকটাই তাই। এটা নিশ্চয়ই এটা এই ছবিটা আমরা সবাই খুব, এটা একটা টিম ওয়ার্ক আমি বলছি। এই যে তুমি বলছিলে আগে যেমন যে ব্ল্যাক হতো, টিকিট ব্ল্যাক হতো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি মানে টিকিট ব্ল্যাক হচ্ছে, চেয়ার ভাঙাভাঙি হচ্ছে, হলে সিটি পড়ছে, এই জায়গাটা এখন একটু অন্যরকম হয়ে গেছে। সেখানে প্রমোশন হচ্ছে, সমস্ত জায়গায় যাচ্ছে, সেখানে দর্শকদের সঙ্গে আগেই স্টাররা মিট করছে। এই পরিবর্তনটাকে তুমি কিভাবে দেখছো? দেখো, সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টায়, এটা কোনোটাই ভুল নয়। আমরা আগে হল ভিজিট করতাম, প্রচুর হল ভিজিট করতাম, মানে আমার এখনো মনে আছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ যখন সারা পশ্চিম বাংলায় প্রায় 14 না 15 সপ্তাহ ধরে টানা চলছে, তখন কোনো হাউসফুল বোর্ড নাপছে না, তখনও আমরা গেছি, আমি, ঋতু, হর, মণি। আমার এখনো মনে আছে কোন একটা হলটা ভুলে গেছি, রানাঘাট বা কোথাও, মানে আমরা ছাদ, তখন হল সিঙ্গেল থিয়েটার ছাদ থাকতো, তোরা আমাকে দেখা আমরা ছাদে উঠেছি। মানে আমি এতটুকু বাড়িয়ে বলছি না, যতটা চোখ যাচ্ছে, মানে ওই একটা ছবির সঙ্গে না বাস চালু হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলে, একদমই, মানে বাসগুলোর নাম দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যাতে গ্রাম থেকে লোকরা এসে দেখে আবার সেই গ্রামটায় ফিরতে পারে। এরম লোক দেখে না আমরা ওই ক্রিকেটের মাঠে হয় না, আমরা চারজনে হাউ হাউ করে কাঁদছি, তখন 16-17 সপ্তাহ চলে। ডিফারেন্সটা এটা হচ্ছে যে এখন আগে হতো কি, এত হল থাকতো, আমরা ছবিগুলো যখন এরম লেভেলের সাকসেস হতো আমরা হল ভিজিট করতাম। এখন সেটা আমরা আবার চেষ্টা করছি যে আমরা আবার তাদের কাছে পৌঁছে, কারণ কিছু কিছু হল তৈরি হচ্ছে, হয়তো সিঙ্গেল থিয়েটার নয়, ব্ল্যাক শব্দটা আমি শুনতেই পাই না আজকাল, কিন্তু তো আমাদের আগে, কিন্তু আমি বলছি এইটা হয়তো নিশ্চয়ই সিঙ্গেল স্ক্রিন মিস, তো ওটার একটা আলাদা মজা আছে। কিন্তু তবুও আমি বলছি আমাদের বাংলায় কিন্তু, মানে বিশেষ করে আমি বেঙ্গলি ইন্ডাস্ট্রি, যদি সব ইন্ডাস্ট্রির কথা ভাবি সাউথকে বাদ রেখে, আমরা কিন্তু অনেক বেটার জায়গায় আছি। কারণ বেশ কিছু জায়গায়, এই আমি কাল না পরশু ফোন করে আমাকে একজন বললেন, যে বহু পুরনো এক্সিবিটর, যে আমরা দাদা আমার হলটাকে করে তারকেশ্বরে নতুন 2টো স্ক্রিনিং করে, এটা না একটু 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 করে হচ্ছে, যে কারণে আমার মনে হয় এখন আমাদের প্রচারের জায়গাটা আমরা পাল্টাতে হচ্ছে। কারণ ওরা না কোথাও একটা মাঝখানে একটা ফেজ গেছিল, একটু লেফট আউট ফিল করছে, একদমই, যেটা আমি কোনোদিন করতে দিইনি। মানে আমার কথা মাঝখানে না আমরা ওরা আমাদের সিনেমা দেখার জন্য নয়, যে কারণে ওরা কিন্তু এখন ওই পুরোনো ছবিগুলো প্রচুর দেখে, কিন্তু এটা তো ঠিক নয়, সিনেমাটা তো ওদের জন্যও, তো তাদের কাছে পৌঁছাতে হবে, আর পৌঁছানোর রাস্তাটা আমরা খুলেছি ছবির আগে। কোনোটাই, মানে আমি বলছি এটাও একটা প্রচারের, আমরা ম্যাক্সিমাম শহর ভিত্তিক প্রচার করতাম কিছুদিন আগে, এখন আমরা ভাবছি যেহেতু হলগুলো খুলছে তাদের কাছে যাই, কারণ আলটিমেটলি বড় কালেকশন পেতে গেলে সিঙ্গেল স্ক্রিন বলি, 2 স্ক্রিন বলি, হ্যাঁ টিকিটের রেটটা অফকোর্স তাদের সাইজের হতে হবে। মানে আমরা যদি আজকে একটা কলকাতা শহরের একটা মাল্টিপ্লেক্সের যে টিকিট রেট সেটা করি ওখানে, কিন্তু এটা হচ্ছে, আমরা কিন্তু অনেক ইমপ্রুভ, মানে আমরা বেটার জায়গায় আছি, এটা নিয়ে কিন্তু সবাই আলোচনা করছে, আমরা কিন্তু একটু 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 করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ব্যাপারটা। মুম্বাইতে তো তুমি প্রচুর কাজ করছো, প্রচুর নাই, মাঝে মাঝে করছো, মানে খুব ভালো, মানে সিলেক্টিভ কাজ করছো। তো এই যে রিজিওনাল ছবি নিয়ে যে ভালোবাসা বা আবেগটা বলো, তোমার কি মনে হয় বাংলা পিছিয়ে কি সত্যি আছে? না 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 না, ওদের কথা হচ্ছে যে বাংলা রিজিওনাল ছবি ভাষাকে তারা গুরুত্ব দেয় না, এটা কি সত্যি? প্রথমত এই ভাষার ব্যাপারটাই আমি বিশ্বাস করি না, কারণ এই ভাষাটা আমাদের ভাষা, বাংলা ভাষাটা, এবং বাংলা সিনেমা নিয়ে আলোচনা করতে কেউ পারবে না, কারণ সিনেমা, আন্তর্জাতিক সিনেমার কথা বললে প্রথমেই 3টে বাঙালির নাম আসে, ওটা আজ থেকে 20 বছর আগে আসতো, তার আগেও 50 বছর আগে আসতো, আমি বলছি আগামী 100 বছর পরে আসবে,
ওই ইতিহাসটাকে তুমি বাদ দিতে পারবে না। তুমি যখনই ইন্ডিয়ান কোনো প্যাভিলিয়নে আমি গেছি, কানসে বলি, টরন্টোয় বলি, সেখানে ওই 3টে মানুষেরই কোনো না কোনো ছবির পোস্টার লাগানো আছে। সেটা হচ্ছে সত্যজিৎ বাবু, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক। ওরাও এটাকে অস্বীকার করতে পারে না। আমাদের সমস্যা হচ্ছে আমাদের লিগাসিটা আছে, একটা ধারা হয়তো প্রত্যেক জায়গায়। তুমি দেখবে মারাঠিও তাই, মারাঠি এখনো নাটক প্রচুর, ওরা কালচারালি খুব রিচ, ওদের সিনেমাটাকে ওরা জাস্ট একটা সিনেমা হিসেবে ভাবে না। আমাদের কালচারটা ওরকম, একটু একটু করে আমরা এগোচ্ছি, এবং আমাদের এগোনোর রাস্তাটা হচ্ছে একমাত্র আমাদের সাহিত্য নিয়ে এগোনো, যেটা আমরা স্প্যানটাকে বড় করতে পারি। আর আমাদের কাছে ভান্ডার আছে এটা। একদমই তাই। এর আগে শ্রাবন্তীর সঙ্গে ছবিতে শ্রাবন্তী সেখানে তোমার প্রেমিকা ছিল, এখন শীর্ষা, কাকে এগিয়ে রাখবে? শ্রাবন্তী আমার প্রথম ছবিতে আমার মেয়ে ছিল, তারপরে নায়িকা করেছে, তারপরে আমার এটা তো আমার মেয়ে প্রায়। সো মেয়ে, নায়িকা, মেয়ে, এটাও একটা ইতিহাস। তো আমার মনে হয় শ্রাবন্তী শুধু বলবো না, শ্রাবন্তী তো এমনিতেই আমি বলি একটু মন দিয়ে কাজ করলে শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস ওদের জেনারেশনে, খুবই উঁচু মানের অভিনেত্রী, প্রচুর খেটেছে। এবং আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, ছবিটা প্রথমে শুরু হবে ঠিকই, হয়তো শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখবে বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখবেন, কিন্তু 1 মিনিট 15 পরে কিন্তু লোকে শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখবে না, দেবী চৌধুরানীকে দেখবে। এবং ওর প্রত্যেকটি হাঁটা চলা কথা বলাতে হাততালি পড়বে, কিন্তু ওই সোয়াগওয়ালা না, খুব ইন্টারনাল ইন্টেলেকচুয়াল। আমি বলছি যে এরম না যে সে এরম ভাবে ঘুরছে হাই স্পিডে, তা না, ওইটা না আসলে আমাদের প্রত্যেকের ভেতরে আছে। তাই জন্যে বঙ্কিমবাবু বা শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথ ঠাকুর বা এদের সৃষ্টিকে কেন আমরা আজও সম্মান করি, ওইভাবে দেখি। শেক্সপিয়ার কোনোদিন পুরনো হয় না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনোদিন পুরনো হবে না। অনেকেই আলোচনা করছেন যে উনি কি আজকের, যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে দেবদাস করতে পারে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তোমরা জানো না হয়তো, ঋষভের 3rd ফিল্ম অ্যানাউন্স করেছে আনন্দমঠ, ওর যে পাইপলাইনে। তো আনন্দমঠ কার লেখা? এটা সে তো একটা অন্য জায়গা থেকে। এদের গল্পগুলো এত পাওয়ারফুল, জীবনে পুরনো হবে না। মানে তুমি আমাদের 50 বছর পরেও একটা দেবী চৌধুরানী হচ্ছে, এটা হবেই, দেবদাস হতে থাকবে। এই দেবী চৌধুরানী আগের দেবী চৌধুরানী থেকে একেবারে অনেক আলাদা। এটা ইতিহাস, হ্যাঁ, এটার সঙ্গে কোনো মেলানো, এটা ইতিহাস, কোনো কম্পারিজনই আসে না একেবারে। এটা তুমি আগেও বলেছিলে। বুমদা, এই যে ধরো এখন যেটা চলছে, হল নিয়ে পাওয়া নিয়ে একটা সাংঘাতিক চাপানোতর চলছে, তুমি কি বলবে এই বিষয়টা নিয়ে? হল নিয়ে কিন্তু চাপানো হচ্ছে না, হল নিয়ে বেশ সুস্থ পরিবেশে সবাই সবার মতন ভাগাভাগি করার চেষ্টা চলছে। এটা তোমরা বলছো না, শিবুদা কালকে বলেছেন যে বলছেন, দেখো একটু আদ্র তো থাকেই। দেখো প্রত্যেকটা পুজো, আমার একটা পুজো বলে দাও, অটোগ্রাফ 22শে শ্রাবণের সময় বাদ দিয়ে, তারপর থেকে যখন সৃজিত অটোগ্রাফ করেছে, 22শে শ্রাবণ করেছে, তখন অব্দি পুজো রিলিজ এত বড় বড় হতো না। এবার এটাও তো ঠিক যে একটাই সময় পাই আমরা, যেখানে প্রায় 1500 হল আমরা পাই, এখানে কোনো হিন্দি ছবির চাপ নেই। সেটা যদি নিজেদের মধ্যে বসে একটা কি বলবো আলোচনা করে নেওয়া যায়। আমি আজ অব্দি কিন্তু কোনো প্রমোশনে বলতে পারবে না বলেছি হল নিয়ে কোনো চাপ আছে, কারণ আমি একটা জিনিস বলছি, সেটা দেবী চৌধুরানী হোক, তোমরা জানো অটোগ্রাফ থেকে, 22শে শ্রাবণ থেকে, দশম অবতার, তার মধ্যে যে কটা, কাকাবাবু এসছে, তার মধ্যে আমার জুলফিকার এসছে, আমার গুমনামি এসছে, ছবিগুলো তো নম্বর দিয়েছে। আমার ছবি পুজোর সময় নাম্বার দেয়, কিন্তু তার মানে এই না যে অন্য ছবিগুলো ছবি নয়। আমি প্রত্যেকটা বাংলা ছবি আমার ছবি, প্রত্যেকের নিজস্ব একটা জায়গা আছে। সেই জায়গাটা দেখো, আলটিমেটলি ছবি রিলিজের পরে 1 সপ্তাহ পরে বোঝা যাবে কার কতটা। এইটা একটা হয় পুজোর সময়, যেহেতু 3-4টে ছবি আসে, একটা হয়। কিন্তু আমার আমি বলি না, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা আলোচনার মাধ্যমে ঠিক হয় না। সেই আলোচনায় যদি সবাই বসেন, তাহলে এমনিতেই সব ঠিক হয়ে যায়। মানে এভরিবডি উইল গেট देयर ডিউ। এটাও তো আমাদের কাছে আনন্দ যে পূজার 4টে বাংলা ছবি রিলিজ করছে, এটা তো আমাদের আর এটা সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, কেন করবে না? একদমই তাই। ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র, এখনো কি ছবি রিলিজের আগে কোনো টেনশন? তো আমার ওটা হয়, ওটা আমার ঘুম চলে যায়, অনেক কিছু হয়, হাঁটা বেড়ে যায়। আচ্ছা, আমি আজকেই তো মানে ফিরেছি প্রায় 2:30-এর সময়, কাল রাত্রে 2:30 বাড়ি ঢুকেছি ফ্লাইটে। ভোরবেলা উঠে রেডি হয়ে, ওরা আমাকে বরঞ্চ 10 মিনিট পরে এসে মুম্বাদা বলেছে, কিন্তু মানে ওইটা হয়। মানে এখন আমি ট্রিপটায় থাকি, তারপর যখন রিলিজ হয়ে যায়, ভালো মন্দ যা হয় পরের দিন ভুলে যায়, পরের দিন আবার পরের ছবি নিয়ে ভাবতে শুরু করি।
একদমই তাই। মমতাজ, দর্শকদের দেবী চৌধুরী নিয়ে কি বলবেন? আমি বলবো যে আপনারা দেখুন, আমরা না একটা পরিষ্কার মানে সাহিত্য এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা নিয়ে আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং একটা আমাদের যিনি পরিচালক শুভ্রজিৎ, তার আগে একটা ছবি করেছিলেন, খুব ভালো ছবি করেছিলেন, তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। খুব একটা বাংলা, পরিষ্কার বাংলা ছবি বাঙালিদের জন্য বানানোর চেষ্টা করেছি, তার মধ্যে এন্টারটেনমেন্ট আছে। এই ছবিটা কিন্তু বঙ্কিমবাবুর গল্পের একটা মজা আছে যে কখনোই ওনার গল্প না স্থির হয় না, ওনার একটা গতি থাকে। ঠিক আমাদের এই ছবিতে একটা গতি আছে, মানুষ এন্টারটেনও হবে। সব থেকে ইম্পর্টেন্টলি এই ছবিতে একটা ছবি যেটা 8 থেকে 80 লোকে দেখতে পারবেন, এবং যারা ছোট, বিশেষ করে আমি টকিং অ্যাবাউট যেটা এখন সবাই বলছেন খুব জেনজি। আমার নিজের ব্যক্তিগত ভাবে আমার মনে হয় শুধু আমাদের বাংলায় নয়, সারা ভারতবর্ষে যদি আমরা এই মুহূর্তে দেখি, প্ল্যাটফর্মে, ওটিটিতে, সিনেমাতে, অন্য অন্য ভাষাতে, প্রত্যেকে না ইতিহাস নিয়ে কাজ করছে। আমার জুবলির থেকে আমি বলছি, জুবলির পরে আবার লোকে, বাচ্চারা বলছিল আমরা তো সিনেমাটা কি এইভাবে তৈরি হতো? ঠিক এইভাবে আমি বলতে চাইছি সবাইকে যে স্বাধীনতা, আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি, কিন্তু 250 বছর আগে একজন সন্ন্যাসী, একজন মহিলা, একজন ফকির, তারা কিভাবে রুখে দাঁড়িয়েছিল এবং এই দেশটার জন্য, এবং যে সময় মানুষরা মারা যাচ্ছে, মানে আমাদের দেশে মানুষ মরে যাচ্ছে খেতে না পেয়ে, সেই সময় মানুষগুলো কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছিল, এই ইতিহাসটা জানাটা বোধহয় খুব প্রয়োজন। এবং একটা পরিষ্কার বাংলা ছবি করেছি। আমার দৃঢ় বিশ্বাস বাঙালিরা বাংলা ছবি দেখতে ভালোবাসেন, আপনারা হলে আসবেন, প্রতিটি ভালো বাংলা ছবি রিলিজ করছে, দেখবেন। দেবী চৌধুরানী দেখবেন। আমাদের এন্টারটেইনমেন্টের তরফ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শারদীয়ার ভালোবাসা।